জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। গণভোট কিভাবে হবে জানা যাবে গেজেট প্রকাশের পর। আজ বা কালকের মধ্যে গেজেট প্রকাশ হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জরুরি ব্রিফিংয়ে একথা জানান তিনি। এ সময় নির্বাচন ও গণভোটের তফসিল একই দিনে ঘোষণা করা হবে বলে জানান ইসি সচিব আক্তার আহমেদ। নির্বাচনের প্রস্তুতির বিষয় বলতে গেলে প্রথমেই আমাকে যেটা বলতে হয় যে আমাদের ভোটার তালিকা, আমরা এখন ভোটার তালিকা আমরা প্রিপেয়ার করছি। আপনারা জানেন কেন্দ্র ভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করতে হয় এবং আমরা সেই ভোটার তালিকাটা এখন প্রস্তুত করা শুরু করেছি এবং আমাদের ধারণা যে সব ঠিক মতন চললে আগামী মাসের 5 তারিখের ভিতরে, ডিসেম্বরের 5 তারিখের ভিতরে আমাদের ভোটার তালিকা কমপ্লিট হয়ে যাবে। সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময়। গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে। আমাদের আক্তার ভাই আজকে আমাদের মিটিংয়ে বলেছেন গণভোটের ব্যালটটা হবে ভিন্ন কালারের, যাতে কেউ কনফিউজ না হয়। সংসদ নির্বাচনের জন্য কমিশন কর্তৃক যে সমস্ত সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হবে, ওনারাই গণভোটে এই রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে সকালে গণভোট অধ্যাদেশের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সদস্যরা প্রায় কয়েক ঘন্টা আলোচনা শেষে গণভোট অধ্যাদেশ 2025-এর অনুমোদন দেয়। এর আগে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। রাজনৈতিক সংশ্লিষ্ট কাউকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দিতে পর্যবেক্ষক সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে স্থানীয় 40টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সাথে সংলাপে এই আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে স্থানীয় 81টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে বৈঠক করছে ইসি। সংলাপে পর্যবেক্ষকদের দায়িত্বশীল ও নিরপেক্ষভাবে কাজ করতে এবং আচরণবিধি মেনে কাজ করার আহ্বান জানান সিইসি। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। অতীতে যে খারাপ অভিজ্ঞতা হয়েছে, কমিশন আর সেরকম পরিস্থিতি চায় না জানিয়ে তিনি বলেন, নির্বাচনে যারা ব্যাঘাত ঘটাবে কমিশন তাদের বিন্দুমাত্র ছাড় দেবে না। যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কিনা। কোনো রাজনীতির সাথে জড়িত লিঙ্ক, কোনো পার্টির সাথে জড়িত মিছিল মিটিং এ গিয়েছে বা জড়িত আছে, কোনো পার্টির সাথে লিঙ্ক আছে, এরকম কাউকে দয়া করে নিয়োগ দিবেন না। আমাদের যদি ম্যানেজমেন্টে কোনো গ্যাপস থাকে এবং আমাদের যদি কোনো প্রসিডিউরাল ল্যাপস থাকে, এটা যদি আমরা রিফর্ম করতে চাই, আপনাদের রিপোর্ট উইল বি ভেরি ইম্পর্টেন্ট। 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। তারা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। সেখানে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর, বিস্তারিত জানাবেন তিনি। এই শাহবাগের দিকে এগিয়ে এদিক থেকে তারা যাওয়ার চেষ্টা করছেন, তারা যমুনা অভিমুখে তারা যাওয়ার চেষ্টা করছেন। মূলত যে বিষয়টি সেটি হচ্ছে যে আন্দোলনকারীদের দাবি যে তারা প্রিলিমিনারি পাস করার পর সাধারণত অন্যান্য সময় যেটি সময় পেয়ে থাকে তারা 8
7-8 মাস সময় পেয়ে থাকেন, কিন্তু এবার তারা মাত্র 2 মাস সময় পাচ্ছেন প্রিলিমিনারি পাশ করবার পরে, প্রিলিমিনারির পরে লিখিত পরীক্ষার জন্য। এজন্য আন্দোলনকারীরা বলছেন যে তারা যৌক্তিক কোনো সময় পাচ্ছেন না এবং তাড়াহুড়ো করে এর মধ্যে তাদের প্রস্তুতির একটি ব্যাপার রয়েছে এবং প্রস্তুতির জন্য যৌক্তিক সময়ের তারা আসলে সময় চান। এই যৌক্তিক সময়ের মধ্যে তারা বলছেন যৌক্তিক সময় দিয়ে পরীক্ষার তারিখ পেছাতে হবে এবং তাহলেই তারা এই আন্দোলন থেকে সরে দাঁড়াবে না। আমরা জানি যে এই 47তম BCS-এর যারা প্রার্থী রয়েছেন লিখিত পরীক্ষার, তাদের অনেকেই কিন্তু সারা দেশেই কিন্তু বিভিন্নভাবে আমরা আন্দোলন হতে দেখছি এবং আমরা জানি যে এই যে আন্দোলনটি হচ্ছে, এই আন্দোলনে মূলত যে 47তম BCS-এর যারা প্রার্থী রয়েছেন তাদের এই পরীক্ষাটি একটি যৌক্তিক সময়ের মধ্যে পেছাতে হবে এবং যৌক্তিক সময় পরে তারিখ পিছিয়ে তাদের এটি পরীক্ষার তারিখটি নির্ধারণ করতে হবে। এই কারণে কিন্তু তারা এই আন্দোলনটি করছেন এবং তারা বলছেন যে 2 মাস সময় যৌক্তিক নয়, কারণ এর মাঝে আবারও কিছু পরীক্ষা হয়েছে। আমরা জানি যে 49তম BCS-এর প্রিলিমিনারিও এর মধ্যে হয়েছে। সব মিলিয়ে তারা আসলে বলছেন যে তারা পরীক্ষার জন্য কোনো যৌক্তিক কোনো সময় পাননি এবং তাদের যে দাবি সেটি হচ্ছে এই যৌক্তিক একটা সময় পিছিয়ে তারপরে মূলত এই পরীক্ষার তারিখ নির্ধারণ করতে হবে। আমরা জানি 27 তারিখ থেকে লিখিত পরীক্ষা শুরু হবার কথা, কিন্তু এর মধ্যেই আমরা দেখছি যে আন্দোলনকারীরা দফায় দফায় আন্দোলন করছে। তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু আজকে বিকেল 5টা পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছিলেন। যদি আলটিমেটাম না মানা হয় বা এই পরীক্ষার তারিখ যদি না পেছানো হয় তাহলে তারা যমুনা অভিমুখে রওনা দেবে। তো এখানে আমরা দেখছি যে 5টা বাজার ঠিক আগ মুহূর্তে তারা আন্দোলনকারীরা যখন এখানে টায়ার জ্বালিয়ে তারা যখন আন্দোলন করছিলেন, এরপর 5টার ঠিক আগ মুহূর্তে আন্দোলনকারীরা যখন পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যাবার চেষ্টা করেছেন, ঠিক তখনই কিন্তু পুলিশ বাধা দেয় এবং পুলিশের সঙ্গে যখন আমরা কথা বলেছি, পুলিশ আমাদেরকে জানিয়েছে যে আন্দোলনকারীদের এই ব্যারিকেড ভাঙবার কথা ছিল না, ঊর্ধ্বতনদের সঙ্গে কথা হয়েছিল, তাদের এখানে সড়কে তারা শান্তিপূর্ণ অবস্থান নেবে, তারা কোনো সহিংসতা করবে না। কিন্তু পুলিশ বলছে যে তারা তাদের কথা রক্ষা করেনি, তারা এখানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে এবং একই সঙ্গে তারা রাস্তার যে ব্যারিকেড ছিল পুলিশের সেটি ভেঙে তারা যাওয়ার চেষ্টা করেছে। এই কারণে তারা বাধা দেয় এবং বাধা দেওয়ার সময় কিন্তু আমরা দেখেছি যে আন্দোলনকারীদের দিক থেকেও কিন্তু মুহুর্মুহু আমরা দেখেছি ইট পাটকেল নিক্ষেপ শুরু হয় এবং আরও যে বিষয়টি আমরা দেখেছি সেটি হচ্ছে যে আন্দোলনকারীদেরকেও কিন্তু এই ইটপাটকেল ছোড়ার শুরুর এরপরে কিন্তু আমরা দেখি যে জলকামানও কিন্তু নিক্ষেপ করা হয়। জলকামান পুলিশের দিক থেকে নিক্ষেপ করা হয় এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং আমরা দেখেছি কয়েকবার সাউন্ড গ্রেনেডও কিন্তু নিক্ষেপ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। একই সঙ্গে আমরা দেখেছি যে যতবার ছত্রভঙ্গ হয়েছে আন্দোলনকারীরা, এরপরে কিন্তু তারা আবার কিছুক্ষণ পরে আবারও তারা কিন্তু সংগঠিত হচ্ছেন এবং সংগঠিত হয়ে তারা কিন্তু আমরা এই মুহূর্তে যেটি দেখছি যে তারা কিন্তু আন্দোলনকারীরা কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ সেটির সামনে রয়েছেন এবং তাদের অনেকেই কিন্তু আবারও এগিয়ে আসছেন চারুকলার দিকে এবং পুলিশ ঠিক আগে যেখানে অবস্থান নিয়েছিল পুলিশ কিন্তু ঠিক সেই জায়গাতে আবার অবস্থান নিয়েছে। আমরা দেখছি আন্দোলনকারীরা কিন্তু আবারও কিন্তু তারা দৌড়ায় আসতেছে এবং তারা শাহবাগ অভিমুখে কিন্তু আসতেছে। আমরাও একটু সতর্ক অবস্থানে থেকে সংবাদ সংগ্রহের চেষ্টা করব। একদিকে পুলিশ কিন্তু পিছিয়ে গেলেও পুলিশ পিছিয়ে গেলেও এদিকে আন্দোলনকারীরা কিন্তু আবারও এগিয়ে আসছে। পুলিশ আগে যেখানে অবস্থান নিয়েছিল জাতীয় জাদুঘরের সামনে আগে যেখানে অবস্থান নিয়েছিল আন্দোলনকারীরা কিন্তু সেখানে আগে ছিল এবং এখন কিন্তু আন্দোলনকারীদেরকে যখন ধাওয়া দিয়ে তাদেরকে যখন ছত্রভঙ্গ করে দেওয়া হয় তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ঢুকে পড়ে এবং তারা অবস্থান নেয় কেন্দ্রীয় যে জামে মসজিদ রয়েছে সেটি ঠিক সামনে। কিন্তু এখন পুলিশ আবার তাদের আগের জায়গায় যখন এসে পৌঁছেছে, অর্থাৎ জাতীয় জাদুঘরের সামনে, তখন তারা যখন আবার এখানে এসেছে জাতীয় জাদুঘরের সামনে আসার পর
৪৭তম BCS এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা। সেখান থেকে যমুনা অভিমুখে যাওয়ার সময় তাদের উপরে লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করা হয়। সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নিউর। একই দাবিতে ঢাকা আরিচা মহাসড়কেও অবরোধ করেছে শিক্ষার্থীরা। সে বিষয়ে জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে অবরোধ করেছেন। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন যে অবরোধ করাতে সড়কে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কিনা বা শিক্ষার্থীরা কি বলছেন? সামনে ৪৭তম BCS এর লিখিত পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে গতকাল থেকে কিন্তু BCS পরীক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন। গতকাল দুপুরেও তারা আধা ঘন্টার বেশি সময় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজকেও আমরা দেখেছি দুপুর 12টার পর থেকে এখন অবধি কিন্তু তারা ঢাকা আরিচা মহাসড়ক বন্ধ করে তারা বিক্ষোভ করছেন এবং যান চলাচল কিন্তু ব্যাহত হচ্ছে। কিছুক্ষণ আমরা দেখেছি এক ঘন্টা খানেক ধরে 4-5 মিনিট কিংবা 10 মিনিটের জন্য অতিরিক্ত জনদুর্ভোগ ঠেকাতে তারা গাড়িগুলো ছেড়ে দিচ্ছেন। যদিও কিন্তু তারা বলছেন যে তারা আন্দোলন, তাদের যে বিক্ষোভ কর্মসূচি রয়েছে, সড়ক অবরোধ কর্মসূচি রয়েছে, সেগুলো তারা চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না পরীক্ষা পিছিয়ে দেওয়ার যে দাবি সেটি নিশ্চিত করা না হয়। কারণ তারা বলছেন 1100 মার্কের যে পরীক্ষা, সে পরীক্ষার জন্য যে 2 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে, সেই সময়টি অত্যন্ত কম। সুতরাং সেই সময়টি যাতে আরো বাড়িয়ে দেওয়া হয় সে দাবি কিন্তু তারা জানাচ্ছেন। অন্যদিকে পিএসসি কিন্তু বলছে ভিন্ন কথা। পিএসসি বলছে যে তারা কিন্তু একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে অনেক আগেই সেই রুটিন করে দেওয়া হয়েছে, সেটি আসলে সম্ভব না। তবে পিএসসি যাই বলুক না কেন, এখানকার আন্দোলন বিক্ষোভরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা বলছেন তারা পরীক্ষার সময় অবশ্যই পেছাতে হবে। যদি পরীক্ষার সময় পেছানো না হয় তাহলে কিন্তু তারা আরো বড় ধরনের কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। এবং এই আন্দোলন কর্মসূচির ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা আরিচা মহাসড়কের মধ্যে কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই পথ ব্যবহারকারী যাত্রী যারা রয়েছেন। তারা কিন্তু দুপুর থেকে এ পর্যন্ত আমরা দেখেছি নারী, শিশু, বয়স্ক এবং স্কুল পরিবার শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু সবচেয়ে ভোগান্তির মধ্যে পড়েছেন। তো মোটামুটি সড়ক অবরোধ যারা করেছেন BCS পরীক্ষা পেছানোর দাবিতে, তারা বলছেন যে তারা তাদের দাবি মেনে না নেওয়া হলে তারা আরো বড় সড়ক কর্মসূচির দিকে যাবেন। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে আমার কাছে বিস্তারিত। ৪৭তম BCS এর লিখিত পরীক্ষা পেছার যৌক্তিক দাবিতে যে আন্দোলন করছে সে বিষয়ে জানাচ্ছিলেন হুমায়ুন কবির। এবারে আমরা চলে যেতে চাই দিনাজপুরে। সেখানেও শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। সেখানে আছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবেন যে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে, এতে করে সড়কে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কিনা? সাতচল্লিশতম BCS এর যে পরীক্ষা, সেই পরীক্ষার যৌক্তিক সময়ের দাবিতে দিনাজপুর যে রংপুর মহাসড়ক রয়েছে সেই রংপুর মহাসড়কে কিন্তু সড়ক অবরোধ করে হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তারা কিন্তু সড়ক অবরোধ করেছেন এবং তারা বিভিন্ন দাবি দেওয়া করছেন। তারা যেটি বলছেন, বিশেষ করে যে অন্যান্য BCS পরীক্ষাগুলোতে, বিশেষ করে যেখানে 1100 মার্কের সিলেবাসে 6 মাস সময় পায়, সেখানে এই 47তম BCS এর জন্য আসলে 2 মাস সময় তাদের কাছে আসলে খুবই অল্প সময়। এই অল্প সময়ের মধ্যে আসলে তারা সিলেবাস সম্পন্ন করতে পারবে না, সেই দাবি দেওয়া। এছাড়া তারা বলছেন যে বিশেষ করে জুলাইয়ের যে অঙ্গীকার রয়েছে সেই অঙ্গীকার ভুলে গেলে হবে না। এই ধরনের বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন হাতে তারা কিন্তু আন্দোলন করছে। মূলত তাদের যে দাবিটি রয়েছে, তাদের মূলত দাবিটি হচ্ছে যে আসলে 47তম BCS যে লিখিত পরীক্ষা সেটির কিন্তু একটা যৌক্তিক সময় কিন্তু যাতে পিএসসি নির্ধারণ করে, সেই দাবিতে তারা কিন্তু সড়ক অবরোধ করে কিন্তু এখানে কিন্তু আন্দোলন করছে। এবং আমরা যেটি দেখছি যে প্রায় 30 মিনিটের মতো কিন্তু তারা এই যে দিনাজপুর এবং রংপুর মহাসড়ক আছে সেই মহাসড়ক কিন্তু সড়ক অবরোধ করে কিন্তু তারা কিন্তু আন্দোলন করছেন। এবং এতে করে দুই পাশের যে যানবাহন চলাচল সেটি কিন্তু বন্ধ হয়েছিল প্রায় 30 মিনিটের পরে। এবং এই মুহূর্তে তারা কিন্তু প্রশাসনের আশ্বাসে
তাদের যে আন্দোলন অবরোধ, সড়ক অবরোধ, সেটি প্রত্যাহার করে নিয়েছে এবং তারা হাজী দানেশ মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঠিক প্রধান ফটকের সামনে এখন কিন্তু দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু তারা তুলে ধরেছেন। তো সব মিলিয়ে বলা চলে যে এখন পর্যন্ত তারা যেটি দাবি করছেন যে আসলে 47তম বিসিএস যে লিখিত পরীক্ষা সেটির সময়সীমা যৌক্তিক দাবি তারা বাড়ানোর দাবি জানিয়েছেন এবং এখন যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা, সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয়ের সামনের সড়ক অবরোধ করেছে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা। আশপাশের সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। জলকামান ও এপিসি নিয়ে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, চাকরি স্থায়ীকরণের দাবির পক্ষে কর্মচারীদের যুক্তি কি? তাদের দাবির ব্যাপারে কি বলছে প্রশাসন? স্বামী যে পরিস্থিতি ছিল তা কিছুটা শিথিল হয়েছে। জানিয়ে রাখতে চাই যে দিনের আলো শেষে পুলিশের আশ্বাসের উপর বিশ্বাস রেখেই এই আউটসোর্সিং বা দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী যারা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে সড়কটি ছেড়ে দিয়েছে। পুলিশের সঙ্গে তাদের কথা হয়েছে, পুলিশ তাদেরকে আশ্বস্ত করেছে আজকে যেহেতু দিনের শেষ, অফিস টাইমও শেষ, সেই সঙ্গে সচিব যিনি রয়েছেন তাদের সংশ্লিষ্ট, তার সঙ্গে পুলিশের কথা হয়েছে। পুলিশের মাধ্যমে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে আগামীকালের মধ্যে তাদের যে দাবি সেটি বিবেচনা করে এবং আগামীকালের মধ্যেই তাদেরকে একটি সুখবর দিতে পারবে এমন আশ্বাস কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে এবং সেই আশ্বাসের উপর বিশ্বাস রেখেই তারা এখন সড়ক থেকে সরে গিয়েছে এবং কিছুক্ষণ আগের যে পরিস্থিতি ছিল সজাগ অবস্থানে থাকা পুলিশ তারাও সরে গিয়েছে এবং যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের যে প্রতিনিধি অর্থাৎ এই আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছিল তাদের যে 10 জন ভিতরে গিয়েছিল, প্রথমে 5 জন, পরে আরও 5 জন গিয়েছে, এই 10 জন এখন পর্যন্ত ভিতর থেকে ফিরে আসেনি। তবে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে তাদের যে দাবি অর্থাৎ এই যারা দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী রয়েছেন তাদের যে দাবি, তাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে এবং 2025-এর যে নীতিমালা দেওয়া হয়েছে তাদেরকে সেই নীতিমালা বাতিল করে তাদের যে দাবি সেই দাবিটা কিছুটা বিবেচনা করে পূরণ করা হবে বলে কিন্তু জানানো হয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, এখন যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও সরে যেতে রয়েছে, ফলে আগামীকাল মূলত জানা যাবে যে কি পরিস্থিতি বিরাজ করবে বা তাদের যে আশ্বাসের উপর তারা এখান থেকে সরে গেল সেই আশ্বাস আসলে স্থায়ী হবে কিনা সে বিষয়টি আগামীকাল দেখা যাবে। সাম্মি, এই ছিল আমার কাছে সর্বশেষ। চাকরি স্থায়ীকরণের দাবিতে বেশ কিছুক্ষণ সচিবালয়ের সামনে সড়ক অবরোধ করে রেখেছিল মজুরি ভিত্তিক কর্মচারীরা, সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ। জাতীয় নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাথে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। এ সময় কোনো রকম ঝামেলা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। আমরা অত্যন্ত আশাবাদী যে কোনো রকম ঝামেলা ছাড়াই 26 ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে আমরা মোটামুটি অত্যন্ত আশাবাদী। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে যথেষ্ট উপযোগী আছে, ভালো আছে, কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে। নিউমোনিয়া আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তবে চিকিৎসক জানিয়েছেন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এদিকে বিএনপি চেয়ারপারসনকে ফের হাসপাতালে ভর্তি করতে হওয়ায় উৎকণ্ঠা ছড়িয়েছে দলটির নেতাকর্মীদের মাঝে। সকালে নয়াপল্টনে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে। গত রোববার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পরই জানা যায় দীর্ঘদিনের শারীরিক জটিলতার ক্ষত আরও দীর্ঘতর হচ্ছে। ব্যক্তিগত চিকিৎসকরা জানায় বেগম জিয়ার ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ভর্তি করা হয়েছে এভারকেয়ারে। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। রাজুকের প্লট দুর্নীতির আরেকটি মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকী সহ 17 জনের বিরুদ্ধে দুদকের করা মামলার রায় 1
ডিসেম্বর। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে শুনানি চলে। শুনানি শেষে আদালত রায়ের তারিখ ঘোষণা করেন। গত রোববার আজমিনার মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য থাকলেও তা হয়নি। এ সময় আত্মসমর্পণ করে গ্রেফতার হওয়া একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ নেয়া প্লটের বিষয়ে 2024 সালের 26 ডিসেম্বর অনুসন্ধান শুরু করে দুদক। পরস্পরের সহযোগিতা, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে 60 কাটার প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে 6টি মামলায় গত 10 মার্চ অভিযোগপত্র দাখিল করে দুদক। উনি যখন এমপি ছিলেন, ব্রিটিশ এমপি থাকা অবস্থায় উনি যখন জানলেন যে ওনার খালা শেখ হাসিনা এবং খালাতো ভাই বোনেরা প্লট পেয়েছেন, তখন উনি তার ওনার খালাকে উনি চাপ সৃষ্টি করলেন। মানে বিশেষ ক্ষমতা বলে যে আমার মা, ভাই এবং বোনকেও দিতে হবে। সেই মর্মে আমরা এখানে দুজন সাক্ষী দিয়েছেন, কার্যবিধির 164 ধারায় সাক্ষী দিয়েছেন। তার সেই কথাগুলো এখানে সবিস্তারে বর্ণনা করেছেন। সে একটা অবৈধ কাজে সহায়তা করেছে এবং অবৈধ কাজে সহায়তার কারণেই সে এই আইনে অপরাধী হিসাবে সাব্যস্ত হয়েছে। কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষে সাক্ষ্য গ্রহণ 8 ডিসেম্বর। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ সূচনা বক্তব্য শেষে এই দিন ধার্য করেন। 2 নভেম্বর হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। হানিফ ছাড়া বাকি 3 আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আসগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। এই মামলায় 4 আসামির সবাই পলাতক রয়েছে। রাষ্ট্রপতি 38 জন সাক্ষীর তালিকা দাখিল করেছেন। এদিকে ট্রাইব্যুনাল 1 রামপুরার কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি ও 2 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলারও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আবু সাঈদের মামলা পেন্ডিং আছে, এই মামলার শেষ পর্যায়ে। এছাড়াও 30 তারিখে আরও একটা মামলার ওপেনিং স্টেটমেন্ট আছে। কাজেই এই সপ্তাহে বা আগামী সপ্তাহের মধ্যে আমরা এই মামলাটা সাক্ষ্য প্রমাণ উপস্থাপন না করে পরের সপ্তাহে আমরা উপস্থাপন করব। এই বিবেচনায় আগামী 8ই ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে। এখন চারদিকে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। মেট্রো রেল ব্যবহারে যাত্রী সেবা আরও সহজ করতে চালু হয়েছে অনলাইন রিসার্চ সুবিধা। এখন থেকে স্টেশনের কাউন্টারের লাইনে দাঁড়ানো ছাড়াই ঘরে বসেই র্যাপিড পাস বা এমআরটি পাসে রিসার্চ করা যাবে। সকালে আগারগাঁও মেট্রো স্টেশনে এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মহিউদ্দিন। এখন থেকে ডেবিট কার্ড, বিকাশ, নগদ, রকেট সহ যে কোনো অনলাইন পেমেন্ট মাধ্যমে ব্যবহার করে রিসার্চ সম্পন্ন করা যাবে। এজন্য ডিটিসি এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে নিবন্ধন করে লগ ইন করতে হবে। তবে অনলাইনে পেমেন্ট সফল হলেও স্টেশনে স্থাপিত নতুন ইভিএম মেশিনে কার্ড স্পর্শ না করা পর্যন্ত রিসার্চ কার্যকর হবে না। নীতিমালা অনুযায়ী অনলাইন রিসার্চে অতিরিক্ত পেমেন্ট গেটওয়ে ফি প্রযোজ্য হবে। নির্ধারিত সময়ে কার্ড ইভিএমে ট্যাব না করলে টাকা স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে ফিরে যাবে। তবে 10% সার্ভিস চার্জ কেটে রাখবে কর্তৃপক্ষ। গ্রাহক চাইলে 7 দিনের মধ্যে রিফান্ড নিতে পারবেন, সেক্ষেত্রে 5% ফি কাটবে। এর সুবিধায় সর্বনিম্ন 100 টাকা থেকে সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত রিসার্চ করা যাবে। কার্ডটিকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আপনাদের
রিচার্জ কার্ডে রিচার্জ হলে নিবন্ধিত যে আপনার মোবাইল নাম্বার সেখানে একটা SMS যাবে। এমআরটি লাইন থেকে বের হয়ে আমাদেরকে যদি বাসে উঠতে হয় তখন যেন এই কার্ডটা দিয়েই আমরা বাসে উঠতে পারি, এটাও আমরা অলরেডি শুরু করে দিয়েছি। যেমন হাতিরঝিল চক্র, তারপর আমাদের বিআরটিসি, তারপরে ওয়াটার বোর্ড, এগুলোকে আমরা অলরেডি এটাকে ইমপ্লিমেন্ট করে দিয়েছি। তার মানে ব্যাপারটা দাঁড়ালো কি, আপনার এমআরটি থেকে নেমে তারপরে যদি আমরা এখন বাসে উঠতে চাই তাহলে এই একই কার্ড দিয়ে আমরা বাসে উঠে যাব। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়ার চুক্তি প্রক্রিয়া বাতিল চেয়ে হাইকোর্টে করা রিটের রায় 4 ডিসেম্বর। নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে চলতি বছর রিট করেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন। রিটের শুনানি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন বেআইনি নয় এমন রুল জারি করেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে নিউ মোরিং কন্টেইনার বিদেশিদের হাতে দেওয়ার বিষয়ে শুনানি করে রায়ের দিন ধার্য করেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, এই সরকারের চুক্তি করার আইনগত ক্ষমতা রয়েছে, বন্দর তুলে দেওয়ার অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। তবে রিটকারীর পক্ষে আইনজীবীরা বলেন, নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। এই চুক্তিতে দেশের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে। বিদেশি কোম্পানিকে বাংলাদেশি কোম্পানিকে না দিয়ে বিদেশি কোম্পানিকে কেন দেওয়া হচ্ছে? আমরা বলেছি যে আইন আমাকে অথরিটি দিয়েছে, দেশি বা বিদেশি কোম্পানি। সুতরাং একদিকে যেমন আইনের বৃত্তের মধ্যে আছি, আরেকদিকে ওনাদের রুলের সেকেন্ড পার্টটা, যেটা রুলের সেকেন্ড পার্টে বলছে কেন সরকারকে নির্দেশনা দেওয়া হবে না পিপিপি অ্যাক্ট 2015 অ্যান্ড পিপিপি রুলস 2017 অনুসারে এই যে কোনো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য। তো আমরা বলেছি যে তাদের তো স্ববিরোধী কথা বলছে। আমরা যা করছি সংবিধানের মধ্যে থেকে, আইনের মধ্যে থেকে, পিপিপির মধ্য থেকে করেছি। অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে কোনো চুক্তিপত্রে আবদ্ধ হতে পারে না। আমরা মহামান্য আদালতকে সেই জিনিসটা আমরা উপস্থাপন করেছি অত্যন্ত বিনয়ের সাথে। কেয়ারটেকারের সময় কোন রকম নীতিগত সিদ্ধান্ত নেওয়া যাবে না, শুধুমাত্র রুটিন ওয়ার্ক এবং ইলেকশন সম্পর্কিত যে সিদ্ধান্তগুলো সেগুলো নিতে হবে, ডে টু ডে অ্যাফেয়ার্স ইত্যাদি, কিন্তু নীতিগত কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। বগুড়ার শাহজাহানপুরে 2 শিশু ও মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার খৈলসাকান্দি গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, খৈলসাকান্দি গ্রামের ওই বাড়িতে সাদাত হোসেন ও সাদিয়া দম্পতি 2 সন্তান নিয়ে বসবাস করতেন। সাদাত হোসেন পেশায় একজন সেনা সদস্য। তিনি ময়মনসিংহে কর্মরত, তবে সপ্তাহখানেক আগে ছুটিতে বাড়িতে আসেন তিনি। স্ত্রীর সাথে ঝগড়া বিবাদের জেরে পাশের ঘরে ঘুমিয়েছিলেন তিনি। বাড়ির আরেকটি ঘরে 2 সন্তান সাইফ ও সাইফাকে নিয়ে ঘুমিয়েছিলেন মা সাদিয়া। পরে সকাল 10টার দিকে সাদাত হোসেন বারবার দরজা ধাক্কা দিলেও কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। সে সময় 2 সন্তানকে গলা কাটা অবস্থায় ও স্ত্রীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। তার চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশের বেশ কয়েকটি দল। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও শিশুসহ 28 জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এই তথ্য নিশ্চিত করেন। কোস্টগার্ড জানায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বিপুল সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহার ছড়ার কচ্ছপিয়া ঘাট সংলগ্ন বিচ এলাকায় আটকে রাখা হয়েছে এমন তথ্য পায় তারা। পরে সোমবার মধ্যরাতে বাহার ছড়ার অভিযান চালায় কোস্টগার্ড ও পুলিশ। এ সময় সৈকতে অবস্থানরত মোট 28 জনকে উদ্ধার করে তারা। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।
সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান সম্মেলনে উপস্থিত ইএমই কোরের ইউনিটের অধিনায়ক সহ এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাবাহিনীর উন্নয়ন কল্পে বিভিন্ন দিক নির্দেশনা দেন। এ সময় তিনি ইএমই কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশের সেবায় ইএমই কোরের অবদানের কথা উল্লেখ করেন। এছাড়া আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি থাকার জন্য ইএমই কোরের সকল সদস্যবৃন্দের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। নানান আয়োজনে পালিত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। 1991 সালের এই দিনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। 35 বছরে পদার্পণ উপলক্ষে পুরো ক্যাম্পাস সেজেছে নতুন সাজে। দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের অদম্য বাংলা চত্বরে এসে শেষ হয়। পরে পায়রা ও বেলুন উড়িয়ে দিনটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম সহ আমন্ত্রিত অতিথিরা। এ সময় বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম রহমান, খুলনা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল হক সহ শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সকল প্রতিবন্ধকতা কাটিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় সাফল্যের সাথে সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন শিক্ষক শিক্ষার্থীরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। তালিবান মুখপাত্রের দাবি, এই হামলায় 9 শিশুসহ মোট 10 জন নিহত হয়েছেন। তালিবান জানিয়েছে স্থানীয় সময় সোমবার গভীর রাতে খোস্ত প্রদেশের গুরবুজ অঞ্চলের এই হামলা চালানো হয়। খোস্ত ছাড়াও হামলা উত্তর পূর্বের কুনার ও পূর্বাঞ্চলীয় পাকতিকায় হামলা হয়েছে। এতে আহত হয়েছে 4 বেসামরিক নাগরিক। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বা সেনাবাহিনী। পেশোয়ারে এফসি সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলার একদিন পর এই হামলা হলো। গেল অক্টোবরে সংঘর্ষে জড়ায় আফগানিস্তান ও পাকিস্তান। 2021 সালে তালিবান শাসক গোষ্ঠী ক্ষমতা দখলের পর এটাই ছিল সবচেয়ে ভয়াবহ সংঘাত। চীনের সঙ্গে চলমান উত্তেজনার মাঝে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ফোন আলাপে ট্রাম্প টোকিওকে ওয়াশিংটনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অভিহিত করেছেন বলে এক সংবাদ সম্মেলনে জানান তাকাইচি। トランプ大統領からは昨晩、行われた、米中首脳会談を含む、最近の米中関係の状況について、説明が、ございました。合わせて、私が出席した、G20、の様子についても尋ねられましたので。চলমান শুষ্ক মৌসুমে বায়ুদূষণ থেকে মুক্তি মিলছে না দিল্লিবাসীর। গড় বায়ুমানের অবনতি হওয়ায় সোমবার দেশটির চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে দিল্লি সরকার। নির্দেশনা অনুযায়ী মোট জনবলের অর্ধেক কর্মী নিয়ে কাজ করবে দিল্লির সরকারি ও বেসরকারি অফিসগুলো। এছাড়া বাড়ি থেকে কাজ করবেন বাকি কর্মীরা। এদিকে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ভারতের পরিবেশ সুরক্ষা আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে দিল্লির বিভিন্ন স্থানে গড় বায়ুমান বা একিউআই পরিমাণ দাঁড়িয়েছে 363 পয়েন্টে। অন্যদিকে ইথিওপিয়ার আগ্নেয়গিরি থেকে সৃষ্ট ছাইয়ের কারণে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় বেশ কয়েকটি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারতের বিমান কর্তৃপক্ষ। সতর্কবার্তা জারি করা হয়েছে বিমানবন্দরগুলোতেও। এবারে খেলার খবর। 3 ম্যাচ টি-20তে সিরিজ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার সকালে বন্দর নগরীতে পৌঁছান লিটন দাসরা। টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে অনেকটা ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। সংক্ষিপ্ত সংস্করণেও আইরিশদের
বিপক্ষে দাপট ধরে রাখতে চান স্বাগতিক ক্রিকেটাররা। যদিও টি-20 সিরিজের আগে অনুশীলনের জন্য কেবল একদিন সময় পাবে দুই দল। আগামীকাল দুপুরে ম্যাচ ভেন্যু বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ। বিকেলে একই ভেন্যুতে প্রস্তুতি সারবে আইরিশরা। বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে দুই দল। 29 নভেম্বর ও 2 ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ। 2026 টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। তবে আনুষ্ঠানিকভাবে এখনও এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি আইসিসি। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ESPN ক্রিকইনফো খবর অনুযায়ী ভারত পাকিস্তান দু দলের লড়াই হবে 15 ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। তবে মঙ্গলবার মুম্বাইতে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সময়সূচি ঘোষণা করার কথা রয়েছে আইসিসির। বিগত 28 সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে দুই দলের হাই ভোল্টেজ ম্যাচটি শেষ হয় উত্তেজনার ট্রফি বিতর্কের মধ্যে দিয়ে, যে কারণে অনেকের ধারণা ছিল এবার একই গ্রুপে খেলতে অসম্মতি জানাতে পারে দুদেশের ক্রিকেট বোর্ড। এদিকে ওয়েবসাইটটির প্রতিবেদনে আরও বলা হয়েছে পাকিস্তান এবং ভারতের সঙ্গে একই গ্রুপে থাকবে যুক্তরাষ্ট্র, নামিবিয়া এবং নেদারল্যান্ডস। ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে 20 দলের অংশগ্রহণে আসন্ন টি-20 বিশ্বকাপ। শেষ করছে এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।